সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের পরিমিতি অধ্যায় অর্থাৎ 16তম অধ্যায়ের ঢাকা বোর্ড 26 সালে যে পরিমিতির অঙ্কটা আসছে সেই অঙ্কটা সমাধান করব। তোমাদেরই কোন এক স্টুডেন্ট সেদিন কমেন্ট করে জানিয়েছিল যে স্যার 26 সালের অঙ্কগুলো সমাধান করে দিয়েন। তা আমরা আজকে এই জন্য ঢাকা বোর্ড 26 সালের পরিমিতির অঙ্কটা সমাধান করব। আর গতকাল আমরা বৈদ্যুতিক সমস্যার কারণে ক্লাসটা নিতে পারিনি, এজন্য দুঃখিত। আজকে আমরা এই জন্য 16 অধ্যায়ে তোমাদের পরিমিতির যে অঙ্ক অধ্যায়টা আছে, অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। দেখো, যারা দশম শ্রেণীর প্রি টেস্ট পরীক্ষা দিবা তোমাদের জন্য অঙ্কটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, এবং নবম শ্রেণীতে তোমরা যারা পরীক্ষা দেবা তোমাদের জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের 16.1 এই প্রথম যে উদ্দীপকটা দিচ্ছে এটা হলো 16.2 এর 10 নম্বর অঙ্ক থেকে আসছে, এবং এটা হলো তোমাদের 16.1 5 নম্বর উদ্দীপক অঙ্ক থেকে আসছে। দুটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ 16.1 থেকে একটা উদ্দীপক দিছে, 16.2 থেকে একটা উদ্দীপক দিছে। এই দুটো উদ্দীপক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের জন্য এই অঙ্কগুলা সমাধান করব। অর্থাৎ পরিমিতিতে এই দুটো অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা এবছর পরীক্ষা দিবা অর্থাৎ আমরা যেটা বলতেছিলাম যে নবম শ্রেণীতে যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা, এবং দশম শ্রেণীতে যারা আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও ঢাকা বোর্ডে এই অঙ্কটা চলে আসছে এবছর, তারপরে তোমাদের স্কুল পরীক্ষার জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আর মোটামুটি এই যে আমাদের সমবাহু ত্রিভুজের অঙ্কটা, এটা অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। স্কুল পরীক্ষায় 16.1 থেকে এই অঙ্কটা যে কত বছর আসছে তার গুণে শেষ করা যাবে না। এবং আমরা যদি বিভিন্ন বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করি তাতে দেখা যাবে যে সমবাহু ত্রিভুজের অঙ্কটা এটাও আমরা গুণে শেষ করতে পারবো না যে কতবার কত বোর্ডে আসছে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, আমরা কথা না বাড়া এখন অঙ্কের সমাধানে চলে যাই। অর্থাৎ ঢাকা বোর্ড 26, আমরা আজকে থেকে 26 সালের বোর্ডের অঙ্ক শুরু করব। আজকে ঢাকা বোর্ড 26 এর পরিমিতি করতেছি, অন্যটা একদিন করবো। এইভাবে 26 সালের অঙ্কগুলো আমরা বোর্ডের প্রশ্নগুলো সমাধান আগে শেষ করে ফেলবো, সাথে মাঝে মাঝে এমসিকিউ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আর কথা বলবো না। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা উদ্দীপক 1 পড়ি। এখানে বলতেছে একটি রম্বসের পরিসীমা 200 সেন্টিমিটার, মানে একটা রম্বসের পরিসীমা দিয়ে আছে, অর্থাৎ 4টে বাহুর যোগফল হইতেছিল পরিসীমা। আর যেহেতু রম্বস এবং বর্গ প্রত্যেকটা বাহু সমান, এই জন্য পরিসীমা থেকে আমরা একটা বাহু বের করে নিতে পারবো। দ্বিতীয় অংশে বলতেছে এবং একটি কর্ণ 80 সেন্টিমিটার, এবং আরেকটা কর্ণের কথা বলে দিছে, একটা কর্ণ আছে 80 সেন্টিমিটার। আমরা জানি যে কোনো চতুর্ভুজের দুইটা কর্ণ থাকে, এই জন্য একটা কর্ণের কথা বলে দিছে 80। এখন 2 নম্বর উদ্দীপকটা বলতেছে, দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হলে, মানে আমরা যদি একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে 5 মিটার করে বৃদ্ধি করি বা বাড়াই, তাহলে এর ক্ষেত্রফল 25√3 বর্গমিটার বেড়ে যাবে, মানে ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। এটা স্বাভাবিক ব্যাপার, বাহু যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল তো অবশ্যই বাড়বে, বাহু কমলে ক্ষেত্রফল কমবে, এটি স্বাভাবিক। এই হলো আমাদের দুইটা উদ্দীপক। এই দুইটা উদ্দীপকের পরে আমাদের বলতেছে, দেখো 7 কথে বলতেছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 150 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এইটা হচ্ছে হলো তোমাদের 16.3 এর 3 থেকে বৃত্তের অধ্যায়, এখান থেকে অঙ্কটা আসছে। আর আমি একদিন তোমাদের মানে সূত্র নিয়ে, পরিমিতির সূত্র নিয়ে আলোচনা করছিলাম। মানে এটা 3-4টা ক্লাস আছে আমার, ইউটিউবে আছে, ফেসবুকে রয়েছে। ওইখানে আমরা শুধু সূত্র নিয়ে আলোচনা করছিলাম, এক একদিন এক একটা তথ্য নিয়ে। আমাদের বৃত্তের সূত্র নিয়ে আমাদের সম্পূর্ণ একটা ক্লাস আছে, তোমরা ওই ক্লাসটা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখে নিতে পারো। তাহলে বৃত্তের সম্পূর্ণ ওইখানে যতগুলো সূত্র আছে, বৃত্তের সমস্ত বিষয় নিয়ে আমরা ওইখানে আলোচনা করছিলাম। এজন্য আমরা আজকে সূত্র নিয়ে আলোচনা করব না, সরাসরি অঙ্কে চলে যাব। তাহলে আমরা 7 নং প্রশ্নের ক, এটার সমাধান শুরু করব। আমরা আগে 7-এর ক নাম্বারিং করি। দেখো প্রিয় বন্ধুরা, 7-এর কতে তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আমরা লিখবো। এখানে বলছে যে একটা বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কোণের মানকে আমরা থিটা ধরি, অর্থাৎ থিটার মান হবে 60 ডিগ্রি, এবং বৃত্তের ব্যাস দিয়ে আছে হলো 150 সেন্টিমিটার। তাহলে আমাদের বৃত্তের ব্যাস দিয়ে আছে, আমরা এখান থেকে কাজটা শুরু করব। আমরা শুরুতে লিখবো, দেখো
প্রিয় বন্ধুরা আমরা শুরুতে লিখে ফেললাম দেয়া আছে বৃত্তের ব্যাস, আর আমরা বৃত্তের যত অঙ্ক করব বৃত্তের ব্যাস থাকলে আমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে দেখা গেছে যে বৃত্তের ব্যাস দেওয়া আছে 150 সেন্টিমিটার। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এটা লিখে ফেললাম যে দেওয়া আছে বৃত্তের ব্যাস হলো 150 সেন্টিমিটার, আর আমাদের বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই লাগবে। তাহলে আমরা যে বৃত্তের ডট ডট দিলাম এবং এখানে লিখবো হলো বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধকে আমরা সবসময় আর দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা এখানে লিখে ফেললাম বৃত্তের ব্যাসার্ধ, যেটা আছে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাস যেহেতু আছে 150 তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 2 দিয়ে ভাগ করার ফলে আমাদের যে মানটা বেরোলো এটা হলো 75 সেন্টিমিটার বৃত্তের ব্যাস। এবং বলা আছে দেখো কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং এটা আমরা এখানে লিখে রাখবো যে কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে আমরা দেখো বন্ধুরা আমরা লিখে ফেললাম যে কেন্দ্রীয় উৎপন্ন কোণ থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কেন্দ্রীয় উৎপন্ন কোণ দেওয়া আছে থিটা সমান 60 ডিগ্রি লিখে ফেললাম। এখন এই দুটো মান ব্যবহার করে আমাদের জানতে চাইতেছি বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা অতএব বৃত্তচাপের দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলবো। অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য, তোমাদের যাদের সূত্র মুখস্থ নাই তোমরা এখন সূত্রটা মুখস্থ করে নাও। বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হবে হলো, দেখো বন্ধুরা আমরা লিখি পাই আর থিটা। আমাদের সূত্র হচ্ছে কি দেখো পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি, এটা হলো আমাদের সূত্র বৃত্তচাপের দৈর্ঘ্যের। তাহলে দেখো বন্ধুরা বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা লিখছি অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য সমান পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে মানটা বসাই ফেলি। তাহলে সমান দিয়ে আমরা একটা একটা করে মান বসাই। আমাদের পায়ের মানটা বসবে হলো 3.1416, এর সাথে আমরা গুণ দেবো আর এর মান। আমাদের দেখো আর এর মান এখানে দিয়ে আছে 75, আমরা আর এর মান বের করে আসছি 75, এবং থিটার মান দিয়ে আছে হলো 60 ডিগ্রি, এবং এটাকে আমরা ভাগ দিব হলো 180 ডিগ্রি দিয়ে। এই মানটা আমরা ক্যালকুলেটর দিয়ে একবারেই বের করে ফেলবো প্রিয় বন্ধুরা। তাহলে আমরা একবারে কিভাবে বের করব, আমরা 3.1416 লিখবো, তাকে 75 দিয়ে গুণ দিব এবং 60 দিয়ে গুণ দিব, তারপরে 180 দিয়ে ভাগ করে আমরা একবারেই উত্তরটাকে বের করে ফেলবো। দেখো আমাদের প্রথম মানটা হচ্ছে 3.1416, এটাকে আমরা গুণ দিব হলো 75 দিয়ে, তারপরে এটাকে আমরা গুণ দিব হলো 60 দিয়ে। যে মানটা বের হবে তাকে আমরা 180 দিয়ে একবারে ভাগ করে দিব। 180 দিয়ে যদি আমরা একবারে ভাগ করে দিই তাহলে মানটা বেরোবে 78.54। তোমরাও একবারে মানটা বের করে ফেলবা, 2-3 ধাপের কাজ করার কোনো দরকার নাই। তাহলে দেখো প্রিয় বন্ধুরা এই মানটা আমাদের বেরোবে 78.54। দেখো 78.54, যেহেতু সেন্টিমিটারের অঙ্ক তাহলে আমরা এখানে সেন্টিমিটার লিখে দিতে পারি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু উত্তর বের হয়ে গেছে। আমাদের জানতে চাইছিল বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম বৃত্তচাপের দৈর্ঘ্য 78.54 সেন্টিমিটার। আমরা ইচ্ছা করলে এটাকে আরেকবার নিচে লিখে দিতে পারি অথবা পাশে অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে আমরা নিচে আরেকবার লিখিয়ে দিই। অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য 78.54 সেন্টিমিটার। যেহেতু দশমিকে আছে তাহলে আমরা ব্র্যাকেটে প্রায় লিখে রাখতে পারি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু বৃত্তচাপের দৈর্ঘ্য খুব সহজেই নির্ণয় করে ফেললাম। আর তোমাদের যদি বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা মুখস্থ করা থাকে তাহলে এই অঙ্কটা করতে তোমাদের জন্য কোনো সমস্যাই থাকবে না। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য তোমরা সূত্রটা মুখস্থ করে নিও যে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এখানে পাইয়ের তো নির্দিষ্ট মান সেটা লিখছি, আর এর মান উপর থেকে 75 এনে বসাই দিয়েছি, থিটার মান 60 ডিগ্রি এটাও বসাইছি, ডিভাইডেড বাই 180 ডিগ্রি। আমরা এই তিনটা মানকে একবারে গুণ করছি, গুণ করে 180 দিয়ে ভাগ করে একবারে উত্তরটা বের করে ফেলছি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা তবে তোমাদের জন্য এই অঙ্কটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ। মানে তোমাদের যে 28 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা 1 তারিখে চলে গেছে। এই পরীক্ষায় তোমাদের এই পরিমিতি অধ্যায় থেকে এই অঙ্কটা আসার সম্ভাবনা অনেক বেশি। মানে সেম অঙ্কটা আসলেও অন্তত যেটা বলছি সমবাহু ত্রিভুজ অথবা রম্বস এই দুটোর একটা রিকোয়ারমেন্ট তোমরা পাইতে পারো।
তাহলে প্রিয় বন্ধুরা আমাদের প্রথম কয়ের সমাধান কিন্তু শেষ। এরপর আমরা রম্বসের খ নম্বরে দেখো জানতে চাইছে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ে যাব। আমরা এখানে মুছে ফেলি। ক নম্বর আমাদের সমাধান হয়ে গেছে, এটা মুছে ফেললাম। এরপরে দেখো প্রিয় বন্ধুরা আমাদের খ নম্বরে জানবা চাইছে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের আগে জানতে হবে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হইতেছিল হাফ গুণ কর্ণ দুইটির গুণফল। দেখো ধরো আমরা সূত্রটা যদি এখানে লিখে রাখি, হাফ গুণ কর্ণ দুইটির গুণফল। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের রম্বসের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই আমাদের কোন কোন মানটা দরকার পড়বে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ কর্ণ দুটির গুণফল। অর্থাৎ আমরা জানি যে যে কোনো চতুর্ভুজের দুইটা কর্ণ থাকে, রম্বস বলি, বর্গ বলি, আয়ত, রম্বস, সামুদ্রিক যাই বলি, দুইটা কর্ণ থাকবে। তাহলে আমাদের প্রশ্নে আগে দেখো আমাদের কিন্তু একটা কর্ণ দিয়ে আসছে, বলা হয়েছে একটা কর্ণ হলো 80 সেন্টিমিটার একটা কর্ণ। তাহলে আমাদের অন্য আরেকটা কর্ণ আছে, ওইটা আমাদের আগে বের করতে হবে। ওই কর্ণটা বের করে তারপরে আমরা তাহলে দেখো আমাদের এখানে যে মানটা আছে মানে কর্ণ দুটির গুণফল নির্ণয় করতে হবে আগে। তাহলে দেখো আমাদের প্রশ্নে একটা কর্ণ দিয়ে আছে 80 সেন্টিমিটার। দেখো আমাদের এখানে প্রশ্নে একটা কর্ণ দিয়ে আসছিল 80 সেন্টিমিটার, অর্থাৎ আরো একটা কর্ণ আছে, সেই কর্ণটা আমাদের বের করতে হবে। আমাদের মূল কাজটা হইতেছে সেটাই, অপর কর্ণটা নির্ণয় করা। আর অপর কর্ণ নির্ণয় করলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তবে তোমাদের প্রশ্ন অনেক সময় বলা থাকে যে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ 16.2-তে 10 নম্বর অঙ্কটা আছে, ওইখানে কিন্তু বলা হয়েছে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তবে এখানে কিন্তু দেখো আমাদের অপর কর্ণটা নির্ণয় করার কথা বলে নাই, সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তবে সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করতে বললেও আমাদের কিন্তু আগে অপর কর্ণ বের করতেই হবে। আর আমি তোমাদের বারবার বলছি যে রম্বস, সামুদ্রিক এইসব অঙ্ক করার সময় আমরা শুধুমাত্র আয়ত এবং বর্গের অঙ্ক আসছে চিত্র ছাড়া মোটামুটি করি। তাছাড়া রম্বস, ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের যে অঙ্কগুলো আসছে এই অঙ্কগুলো কিন্তু আমরা ছবি মানে চিত্র ছাড়া করতে পারি না। সেজন্য আমরা প্রথমে একটা রম্বসের চিত্র আঁকবো এবং এই চিত্র ব্যবহার করে আমরা বাকি কাজটা করব। তাহলে এটা হইতেছিল 7-এর খ। তাহলে আমি এখানে অঙ্কটায় নাম্বারটা দিয়ে ফেলি। আমাদের এটা দুইটা ভাগ হয়ে যাবে লেখা, তার নাহলে আটাইতে পারবো না। দেখো 7-এর খ আমাদের প্রথমে একটা রম্বস আঁকতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা ছোট করে একটা রম্বস আগে আঁকবো, আর এই রম্বসটাই ব্যবহার করে আমরা অঙ্কটা করে ফেলবো। তাহলে আমি খুব বেশি বড় চিত্র আঁকলাম না, আমি একটু ছোট করে চিত্রটা আঁকলাম। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের চিত্র এটা মোটামুটি কিন্তু রম্বসের মতো হয়েছে। আমরা একটা রম্বস আঁকলাম, এই রম্বসটার আমরা একটা নাম দিব। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আমরা এটার নাম দিলাম হলো সি, আর এটার নাম দিলাম হলো ডি। তাহলে দেখো চিত্রে আমাদের এবিসির একটা রম্বস হয়েছে। এই রম্বসের পরিসীমা যেহেতু দিয়ে দিছিল 200, আমরা এখান থেকে একটা বাহু বের করব। এবং যেহেতু একটা কর্ণের কথা বলছে তাহলে আমাদের এখানে কর্ণের ব্যাপার আছে। তাহলে আমাদের দেখো যদি কর্ণ আঁকি, লক্ষ্য করো বন্ধুরা, কর্ণ হইতেছিল চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু বরাবর রেখা, অর্থাৎ এর বিপরীত কৌণিক বিন্দু হইতেছিল সি। এই বরাবর একটা রেখা আঁকলে একটা কর্ণ পড়বে এসি, এবং বির বিপরীত কৌণিক বিন্দু হইতেছিল ডি। এই বিপরীত রেখা বরাবর একটা কর্ণ আঁকলে তাহলে দেখো আমরা কর্ণগুলো আগে এঁকে ফেলি। দেখো বন্ধুরা আমরা এই যে এসি একটা কর্ণ এখানে এঁকে ফেললাম। এরপরে লক্ষ্য করো দেখো আমরা এখানে আরো একটা কর্ণ আঁকলাম বিডি। তাহলে দেখো আমাদের এই এবিসিডি রম্বস দিয়েছিল, তার এসি এবং বিডি দুইটা কর্ণ এঁকে ফেলছি, এবং এই কর্ণ দুটো কিন্তু মাঝখানে সেট করছে। আমরা ধরে নিলাম যে এই কর্ণটা আমাদের মাঝখানে ও বিন্দুতে সেট করছে। আর যেহেতু আমাদের কর্ণ বলছি আগে আমাদের একটা কর্ণ বের করতে হবে, এই জন্য কর্ণ না আঁকা পর্যন্ত তারা আমরা কর্ণ বের করতে পারবো না। এখন আমাদের দেখো এই দুইটা কর্ণ আঁকার ফলে এই রম্বসের ভিতরে 1টা 2টা 3টা 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যদিও দেখতে ত্রিভুজগুলা বাঁকা মনে হইতেছে, কিন্তু রম্বসের নিয়ম অনুসারে বা শর্ত অনুসারে এরা প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এটা যদি প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজগুলোর মান ব্যবহার করে কিন্তু আমরা এসি বা বিডি যে কর্ণ, যে কোনো একটা কর্ণ বের করে ফেলতে পারবো। এখানে কিন্তু তোমাদের বইতে যে অঙ্কটা আছে সেখানে বলে দিয়েছিল ক্ষুদ্রতম কর্ণ 54 সেন্টিমিটার, কিন্তু এখানে উল্লেখ করে নাই ক্ষুদ্রতম নাকি বৃহত্তম। তবে আমাদের যে মান আছে তাতে আমাদের চিত্রে বোঝা যাইতেছে যেহেতু কর্ণটা 80, এটা বড় কর্ণ, অর্থাৎ আমরা বড় কর্ণ হইতেছিল এসি, এটি এসির মান ধরে আমরা কাজ করবো। তারপর আমরা
অন্য বাকি কর্ণটা বের করে ফেলবো। তাহলে আমরা প্রথমে এখানে ব্যাখ্যায় যাই, মানে আমরা চিত্রে আগে ব্যাখ্যা লিখবো, তারপরে বাকি অঙ্কগুলো করব। আমরা এখানে লিখবো, দেখো লিখলাম এখানে, দেখো বন্ধু আমরা লিখলাম এখানে এবি সিডি একটি রম্বস যার পরিসীমা সমান 200। দেখো আমাদের এখানে আমরা বলে দিছি যে এখানে এবিসিডি একটি রম্বস যার পরিসীমা 180 কি সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে একটু সেন্টিমিটার লেখার জায়গা দরকার, আমরা লিখলাম, দেখো লিখছি এবিসিডি, আমরা ধরে নিলাম যে এখানে এবিসিডি একটি রম্বস যার পরিসীমা 200 সেন্টিমিটার। আমাদের একটা বাহুর দৈর্ঘ্য অবশ্যই লাগবে, তাহলে আমরা লিখে রাখি অতএব একটি বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এই যে 200-কে যেহেতু চারটে বাহু দিয়ে আমরা ভাগ করে ফেললাম, ভাগ করে আমরা সেন্টিমিটার লিখলাম। 200-কে আমাদের 4 দিয়ে ভাগ করে এটা হলো 50 সেন্টিমিটার। আমরা এখানে মোটামুটি এখানে মানটা লিখে রাখি যে আমরা একটা বাহুর মান বের করছি, সেই বাহুটাকে কত 50 বেরিয়েছে, যেহেতু 4 দিয়ে ভাগ 50 সেন্টিমিটার। তাহলে আমাদের রম্বসের একটা বাহু অলরেডি পেয়ে গেছি। এবং এখানে এসি ও বিডি দুইটা কর্ণ আঁকা হয়েছে এবং এটা অভ্যন্তরীণ ছেদ করছে। এই তথ্যটা আমরা এখানে বলবো যে এসি ও বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা দেখো এখানে লিখছি যে এসি এবং বিডি, এই যে দুইটা কর্ণের কথা বলা হয়েছে, তাই বলছি এসি ও বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। তার মানে এসি এবং বিডি দুইটা কর্ণ আমাদের এখানে চলে আসছে এবং একটা কর্ণের মানও 280। আমরা এই জন্য ধরে নিব যে ধরি কর্ণ এসি সমান 80 সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধুরা আমরা ধরে নিলাম কি কর্ণ এসি সমান 80 সেন্টিমিটার, অর্থাৎ এসির অর্ধেক কিন্তু আমাদের দরকার। এজন্য আমরা অতএব দিয়া এখানে এসি এর অর্ধেকের নাম দেখো এও, আমরা এখান থেকে এওটা বের করে ফেলবো। তাহলে আমরা এই যে 80-কে অর্ধেক করে ফেললাম, তাহলে এটা বের হলো আমাদের কত দেখো বন্ধুরা 40 সেন্টিমিটার, যেহেতু একটা কর্ণ। তাহলে আমরা এওর মানটা আমরা চিত্রে এখানে লিখে রাখি যে আমাদের এওর মানটা বেরিয়েছে হলো কত 40। তাহলে আমরা ধরে নিছি যে ধরি কর্ণ, একটা কমা ব্যবহার করি, আমরা ধরে নিচ্ছি যে ধরি কর্ণ এসি সমান 80 সেন্টিমিটার, যেহেতু প্রশ্নে একটা কর্ণ দিয়ে আছে ও এবং অতএব এও, তাহলে এসি অর্ধেক হইতেছিল এও, এই জন্য 80/2 = 40 সেন্টিমিটার ওখানে লিখে ফেলছি। এখন লক্ষ্য করো আমাদের যে অপর কর্ণটা দরকার বিডির মান বের করতে হবে, এই বিডির মানটা আমরা বের করার জন্য এখন আমরা নিচ্ছি যে এ ও বি ত্রিভুজ আছে। তোমরা একটু লক্ষ্য করো এ ও বি, এই যে ত্রিভুজটা আমরা তো বলছিলাম যে প্রত্যেকটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যেহেতু সমকোণী ত্রিভুজ হবে তাহলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এখান থেকে কিন্তু আমরা বি এর মানটা বের করে ফেলতে পারবো। আর যদি বি এর মানটা আমরা বের করতে পারি তার ডবল করে বিডির মান পাবো, অর্থাৎ অপর কর্ণ পাওয়া যাবো, তাইলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখন অপর কর্ণটা বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। এখন এই জন্য আমরা লিখলাম, এখন দেখো ত্রিভুজ এ ও বি এ পিথাগোরাসের সূত্র অনুসারে, আমরা এখানে পিথাগোরাসের সূত্র কথা উল্লেখ করতে পারি নাও পারি, অর্থাৎ আমরা লিখছি যে এখানে ত্রিভুজ এ ও বি এ আমাদের যে সূত্রটা হবে সেটা হলো, লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে হলো এ বি স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাসের সূত্র যদি বলি এ স্কোয়ার প্লাস অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার। আমাদের এর মানটা এখানে দেওয়া ছিল 40, তাহলে দেখো বন্ধুরা আমরা লিখলাম 40 স্কোয়ার, এখানে আমাদের আসছিল বি স্কোয়ার আর এ বির মানটা আমাদের এখানে দেওয়া ছিল 50, তাহলে 50 স্কোয়ার। এখানে আমাদের দেখো 40 স্কোয়ার করে 4 4 হয় হলো 1600, দেখো বন্ধুরা। এবং এখানে আমাদের দরকার আছে বি স্কোয়ার সমান আর 50 কি স্কোয়ার করলে হবে হলো 2500। দেখো এরপরে আমরা এখান থেকে মানটা বের করব, তাহলে আমাদের এই বাম পাশে থাকবে বি স্কোয়ার সমান এই 2500, লক্ষ্য করো ডান পাশে যে 2500 আছে সেই 2500 থেকে বাম পাশে প্লাসের 1600 দেয়া
আমরা এখানে মাইনাস করে দিব। এখানে মাইনাস করে দিলে দেখো আমাদের বিও স্কোয়ার সমান, অর্থাৎ 2500 থেকে যদি আমরা 1600 মাইনাস করি তাহলে আমাদের এখানে বেরোবে হলো 900। এখন লক্ষ্য করো, আমরা যদি বিওর মানটা বের করতে চাই তাহলে এই বাম পাশের স্কোয়ার ডান পাশে আমাদের কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে বিওর মানটা কিন্তু পেয়ে যাব। বিওর মানটা আমরা পেয়ে যাব হলো কত, 900 কে রুট করলে হলো 300 অর্থাৎ 30, অর্থাৎ এখান থেকে কিন্তু বিওর মান পাওয়া যাইতেছে। এখন আমরা দেখি আমাদের নিচের অংশটা এখানে কে দেখা যাইতেছে কিনা। দেখা যাইতেছে। তারপর আমরা একটু উঁচু করে দিই। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এই যে মানটা বের করছি বিও, এই বিওটা কিন্তু আমাদের বিডির অর্ধেক, অর্থাৎ আমাদের আরেকটা কর্ণ ছিল বিডি, এই বিডির মানটা বের করতে হবে আমাদের মূল টার্গেট। সেখানে আমরা বিওর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি, কত দেখো 30। তাহলে আমরা এখন অপর অংশ এখানে নিয়ে যাই, আমাদের লিখি অতএব অপর কর্ণ এটার নাম হলো আমাদের বিডি। এই বিডিটা হবে হলো 30-এর ডাবল, অর্থাৎ আমরা এখানে 30 গুণ দিয়ে দিলাম 2। দেখো বন্ধুরা, 30 গুণ 2 অর্থাৎ এটা আমাদের হবে হলো সেন্টিমিটার, সমান দেখো 30 দুগুণে 60 কত হলো সেন্টিমিটার হয়ে গেল। অর্থাৎ আমাদের যে অপর কর্ণটা দরকার ছিল প্রিয় বন্ধুরা, আমরা সেই অপর কর্ণটা কিন্তু পেয়ে গেছি। দেখো অপর কর্ণটা আমাদের কত হলো, তাইলে বিডির মান 60। এখন আমরা রম্বসটির ক্ষেত্রফল কিন্তু পেয়ে যাব। অতএব আমরা এখানে লিখতে পারি অতএব, দেখো বন্ধুরা কি লিখলাম, রম্বসটির ক্ষেত্রফল আমি এখানে নিচের সমান দিলাম, তোমরা এটা ক্ষেত্রফল এই পাশের সমান দিও, আমার জায়গা কম হয়েছে এই জন্য আমি ক্ষেত্রফলের সূত্রটা নিচে দিলাম। আমাদের ক্ষেত্রফলের সূত্রটা ছিল কি দেখো, হাফ গুণ কর্ণ দুটির গুণফল। লক্ষ্য করো বন্ধুরা, আমি এখানে কিন্তু তোমাদের বলে রাখছিলাম রম্বসের ক্ষেত্রফলটা হলো হাফ গুণ কর্ণ দুটির গুণফল, অর্থাৎ যে হাফ লিখলাম আর দুইটা কর্ণ হইতেছিল আমাদের এসি আরেকটা হলো বিডি। তাহলে আমরা এখন কর্ণগুলোর মান বসাই দিই। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এখানে হইতেছে হাফ গুণ এসি, আমাদের দেখো এসির মানটা অঙ্কে দিয়ে ছিল, আমরা ধরে নিয়েছিলাম এসি হলো 40 কই 80, এর সাথে গুণ বিডি কর্ণ আমাদের বেরিয়েছে হলো কত 60। অর্থাৎ আমাদের এখন কি করতে হবে, 80 এবং 60 গুণ করতে হবে, অর্থাৎ 4800, তার অর্ধেক হইতেছিল 2400। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটা যেহেতু সেন্টিমিটার অঙ্ক, তাহলে আমাদের এটার ক্ষেত্রফল হলো 2400 বর্গ সেন্টিমিটার। তোমরা একটু দেখে নাও, রম্বসের অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদের বইতে আছে। তাহলে আমাদের তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টের কাজটাও কিন্তু হয়ে গেল, রম্বসের ক্ষেত্রফল। তোমাদের রম্বসের সূত্র জানা থাকলে তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবা। দেখো আমরা বলছি রম্বস, সামুদ্রিক এবং ট্রাপিজিয়াম, এই তিনটে অঙ্ক যদি আমাদের আসে, আমরা এই চিত্র এঁকে অঙ্কগুলা করবো। চিত্র না এঁকে অঙ্কগুলা করতে গেলে তোমরা পারবা না। দেখো আমাদের যেহেতু রম্বসের তথ্য দেওয়া ছিল পরিসীমা 200 এবং একটা কর্ণ 80, আমরা শুরুতে একটা এবিসিডি রম্বস আঁকছি। রম্বস আঁকার ফলে আমরা এখানে বলছি এবিসিডি রম্বসের পরিসীমা হলো 200, এখান থেকে যে কোনো একটা বাহুর মান বের করছি। যেহেতু 4টে বাহু সমান, 4 দিয়ে ভাগ করে একটা বাহু পাইছিল 50। এরপরে বলছিলাম যেহেতু কর্ণের কথা বলা হয়েছে, আমরা জানি চতুর্ভুজের দুইটা কর্ণ, এই জন্য কর্ণের নাম বলে দিছি। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর বিন্দুতে সেট করছে, আমরা দুটো কর্ণ আঁকছি এবং এইখান থেকে একটা কর্ণ যেহেতু বলা আছে 80, ক্ষুদ্রতম কিংবা বৃহত্তম এমন কিছু বলে নাই, এই জন্য আমরা ধরে নিয়েছিলাম যে ধরি কর্ণ এসি সমান 80, অতএব এসিটা এ হলো তার অর্ধেক, অর্থাৎ 80-কে 2 দিয়ে ভাগ করে 40 সেন্টিমিটার পাইছি। এরপর আমরা নিচের যে ত্রিভুজটা আছে, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করলেই হবে আমাদের। আমরা নিচের এওবি ত্রিভুজটা নিয়ে কাজ করছি এবং যেহেতু এটা প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ, এটা পিথাগোরাসের সূত্র নিয়ে কাজ হবে। আমরা এই জন্য পিথাগোরাসের সূত্র দিয়ে কাজ করছি। ধরো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে লম্বটা ধরো এ ওর মানটা আছে 40 প্লাস বি এর মান আমরা বের করবো, বি থেকে বিডির মানে যাব, এখানে সমান 50 স্কয়ার। 40 কি স্কয়ার করছি 1600, বি স্কয়ার প্লাস 50 কি স্কয়ার করছি 2500 হয়েছে, বিয়োগ হয়েছে 1600 প্লাস ছিল, ডাইনেসের মাইনাস হয়েছে, বিয়োগ স্কয়ার সমান 2500 থেকে 1600 বিয়োগ করলে মাইনাসের কত সমান হয়েছে 900, অর্থাৎ বিয়োগ সমান এই যে বিয়োগ সাথে জি স্কয়ার ছিল, এই স্কয়ার ডান পাশে যা 900-র উপরে রুট হয়েছে, অর্থাৎ অতএব বিয়োগ সমান হয়েছিল 900-কে রুট করার পরে 30, অর্থাৎ আমরা বিয়োগটা হইতেছিল বিডি কর্ণের অর্ধেক, অর্থাৎ বিয়োগ যেহেতু 30, আমরা অতএব অপর কর্ণ দেখো লিখছি যে অপর কর্ণ বিডি সমান 30 গুণ 2 সমান 60 সেন্টিমিটার।
এবং যেহেতু আমরা অপর কর্ণটা পেয়ে গেছি, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যেহেতু রম্বসের ক্ষেত্রফল বলছিলাম হাফ গুণ কর্ণ দুইটির গুণফল, এই জন্য আমরা লিখছি অতএব রম্বসটির ক্ষেত্রফল। তোমরা ডান পাশের সমান দিয়ে সূত্র লিখো, আমার জায়গা কম এই জন্য আমি বামে চাপাই লিখছি। সমান দিয়ে লিখছি দেখো হাফ গুণ একটা কর্ণ এসি আর একটা কর্ণ বিডি, অর্থাৎ কর্ণ দুইটির গুণফল এসি ইন্টু বিডি, অর্থাৎ হাফ সমান এসির মান 80 গুণ বিডির মান বের করছি 60, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করছি 80 গুণ 60 6টা 4800, তার অর্ধেক 2400 বর্গ সেন্টিমিটার। এটি হইতেছে আমাদের রম্বসটির ক্ষেত্রফল। তাহলে দেখো বন্ধুরা, আমাদের খ নম্বর রিকোয়ারমেন্ট কিন্তু শেষ। এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে, এই পরীক্ষায় এই অঙ্কটা আসার মতো সম্ভাবনা আছে, সেজন্য তোমরা এই অঙ্কগুলো সমাধান করবা। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এর পরের সমাধানে চলে যাব গ নম্বর রিকোয়ারমেন্টে। গ নম্বর রিকোয়ারমেন্টটা তোমরা দেখো, আমাদের গ নম্বর রিকোয়ারমেন্টটা এর থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ পরিমিতির অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে, ততগুলো অঙ্কের ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট অঙ্কটাই হইতেছে হলো হ্যাঁ, বললাম যে পরিমিতির অধ্যায়ে আমাদের যে 16 অধ্যায় 4টা অনুশীলন আছে, 16.1 2 3 4, অর্থাৎ 16.1 এই যে বইয়ের 5 নম্বর অঙ্কটা সমবাহু ত্রিভুজ নিয়ে, এই অঙ্কটা হইতেছিল পরিমিতির সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। যদিও ঢাকা বোর্ড 26 সালে চলে আসছে, তারপরে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন স্কুলের পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, বা এই যে নবম শ্রেণীতে তোমরা যারা আছো, তোমাদের এই অঙ্কটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য সমবাহু ত্রিভুজের অঙ্কটা তোমরা ভালো করে করবা। আমি এখন এটা সমাধান হয়ে গেছে মুছে ফেলি, তোমরা ভিডিওটা পরে ভালো করে দেখে নিও। এটার কাজ শেষ, আমরা এবার সমবাহু ত্রিভুজের অঙ্কে যাব। এখন দেখো সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমাদের কি তথ্য দিয়েছে। 2 নম্বর উদ্দীপকে বলতেছে, দেখো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার বাড়ানো হলে, লক্ষ্য করো বন্ধুরা, আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ আইকে এটা বোঝার জন্য ব্যবহার করি, লক্ষ্য করে এটা হলো আমাদের একটা সমবাহু ত্রিভুজ। এখন এই সমবাহু ত্রিভুজটার বাহুকে মনে করো আমরা ধরলাম এ, ধরলাম এই বাহুকেও এ ধরলাম, এই বাহুটাকেও ধর এ ধরলাম। এরপরে বলতেছে কি, দেখো এর বাহু যদি 5 মিটার করে বাড়ানো হয়, লক্ষ্য করো আমরা যদি বাহুটা 5 সব দিকে 5 করে বাড়াই ফেলি, তাহলে কিন্তু আমাদের চিত্রটা অনেক বড় হয়ে যাইতেছে। লক্ষ্য করবা, তাহলে এরকম 5 মিটার বাড়াইলে বাহুগুলা, একটা কথা মনে রাখবা, যদি কখনো বাহু বাড়ানোর কথা বলি তাহলে প্লাস হবে, কমানোর কথা বললে মাইনাস হবে, এবং গুণ বলে শুধু গুণ হবে, গুণ না বলে কখনো গুণ হয় না। এই জন্য বাড়ানোর কথা বলে প্লাস করে দেবো। অর্থাৎ দেখো বাহু এ ছিল, তখন এই বাহুগুলো হয়ে যাবে a+5, এই বাহুটাও হয়ে যাবে আমাদের a+5, এই বাহুটাও হয়ে যাবে a+5। আর আমাদের যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, লক্ষ্য করো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 বাহু স্কয়ার। কি বলছি, ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার। অর্থাৎ বাহুকে যখন আমরা এ ধরবো, তখন আমাদের ক্ষেত্রফলটা হবে হলো √3/4 a স্কয়ার। এরপরে যখন আমরা বাহুকে a+5 ধরবো, তখন আমাদের ক্ষেত্রফলটা হয়ে যাবে √3/4 a+5 হোল স্কয়ার। অর্থাৎ এটা তখন বাহু √3/4 বাহু স্কয়ার, বাহু যখন এ তখন a স্কয়ার, বাহু যখন a+5 তখন a+5 স্কয়ার। এবং এই যে দুইটা ক্ষেত্রফল আমরা বের করলাম, এই দুইটা ক্ষেত্রফলের পার্থক্য অর্থাৎ হইতেছে 25√3। তাহলে এটা আমরা প্রশ্ন মতে সাজাবো, এই বড় ক্ষেত্রফলটা বিয়োগ ছোট ক্ষেত্রফল সমান 25√3। এইখান থেকে আমাদের কি হবে, বাহুর মানটা বেড়ে যাবে। কিন্তু বন্ধুরা লক্ষ্য করো, আমাদের কিন্তু এখানে বাহুর মান জানতে চায় নাই, আমাদের বলতেছে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এই যে সমবাহু ত্রিভুজ আমরা আঁকছি, এই সমবাহু ত্রিভুজের উচ্চতা বলতে বোঝাই হলো এটার উপর থেকে নিচ পর্যন্ত একটা রেখা, অর্থাৎ এটাকে আমরা লম্ব বলতে পারি। দেখো বন্ধুরা, এই বাহুটার মান হলো আমাদের জানবার চাইছে। তাহলে আমি কি বললাম, এই যে সমবাহু ত্রিভুজের মানে শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত যে রেখা, এটাকে আমরা উচ্চতা বলতে পারি, এটাকে আমরা লম্বও বলতে পারি, এটাকে আমরা মধ্যমা বলতে পারি, তিনটা নামে বলতে পারি। কি কি বলতে পারি, লম্ব বলতে পারি, উচ্চতা বলতে পারি, মধ্যমা বলতে পারি। তাহলে এটার মান হলো আমাদের বের করতে হবে। এখন এইটার মান যদি বের করতে বলি, এটার আবার সূত্র কি, এটার সূত্র হলো √3/2 বাহু গুণ বাহু, √3/2 গুণ বাহু, অর্থাৎ √3/2 গুণ বাহু, অর্থাৎ এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এই সমবাহু ত্রিভুজের এই অঙ্কটা করে আমাদের মূল কাজটা হলো কার মান বের করা, এর মান, অর্থাৎ বাহুর মান বের করা। তাহলে আমরা এটা করে বাহুর মানটা বের করে ফেলবো। তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই, তোমাদের বোঝানোর জন্য চিত্রটা দিলাম। এখন আমরা অঙ্কে চলে যাব। এটা হচ্ছে 7 গ নম্বর। লক্ষ্য করো বন্ধুরা, এখন আমাদের এই যে প্রশ্ন বলছে যে দেওয়া আছে একটি সমত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আমরা এভাবেই লিখবো। আমরা আমরা লিখলাম, মনে করি
একবারে হুবহু ওদের ভাষায় লিখবো। সমবাহু থেকে শুরু করব। আমরা একটু লেখাটা ছোট করে লিখবো। এইদিকে মনে করি এই যে সমবাহু ত্রিভুজের, ওরা যদি প্রত্যেক ব্যবহার করেন আমরা প্রত্যেক লিখবো, ওরা যদি বলে এক বাহুর দৈর্ঘ্য আমরা এক বাহুর দৈর্ঘ্য লিখবো। ওরা প্রত্যেক শব্দ ব্যবহার করছে, আমরা এই জন্য প্রত্যেকই লিখবো। তাহলে আমরা লিখলাম। দেখো বন্ধুরা, আমরা ওদের ভাষায় লিখলাম। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এটাকে আমরা সবসময় এ ধরি, যেহেতু মিটারের অঙ্ক আমরা এটাকে এ মিটার ধরলাম। বাহুর দৈর্ঘ্য এ মি লিখে আমরা একটা ফুটা দিলাম, এ মিটার। অতএব ডট ডট দিব সমবাহু ত্রিভুজে, এখানে আমাদের ক্ষেত্রফল নিয়ে অঙ্ক, যেহেতু আমরা এই জন্য ক্ষেত্রফলের সূত্র চলে যাব। এই যে লিখলাম ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা কি বলছি লক্ষ্য করো, আমরা ক্ষেত্রফলের সূত্রটা বলছিলাম √3 ডিভাইডেড বাই 4 বাহু স্কোয়ার। অর্থাৎ দেখো √3 বাই 4 বাহু স্কোয়ার, √3 বাই 4 হচ্ছে সংখ্যা, বাহু স্কোয়ার, বাহু হলো এ, এই জন্য এ স্কোয়ার। পাশে আমরা কি লিখবো, বর্গমিটার লিখবো, লিখলাম বর্গমিটার। এরপর আমাদের দেখো প্রত্যেকটা বাহুকে আমাদের কয় মিটার করে বাড়ানোর কথা বলতেছে, 5 মিটার করে বাড়ানোর কথা বলতেছে। অর্থাৎ আমরা এটাও লিখবো। দেখো আমরা লিখলাম 5 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। দেখো বন্ধুরা, আমরা এখানে কি লিখছি, 5 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। দেখো প্রত্যেকটা বাহু আমাদের আগে এ ছিল, এখানে 5 মিটার বাড়ানোর কথা বলছে। অর্থাৎ বাড়ানোর কথা বললে আমরা বলছি সবসময় প্লাস হবে, আর কমানোর কথা বললে সবসময় মাইনাস হবে। যেহেতু 5 মিটার বাড়ানোর কথা বলছে, এর আমরা লিখছি 5 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ প্লাস 5 মিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, মানে এই অবস্থায় আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে কত হবে। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এই যে লিখলাম অতএব ত্রিভুজটির কি ক্ষেত্রফল। লেখাগুলো একটু ছোট করে লিখতেছি, তোমরা একটু বুঝে নিও। দেখো বাহুর ক্ষেত্রফল আমরা কিন্তু সূত্র বলে দিচ্ছি √3 বাই 4 বাহু স্কোয়ার। দেখো বন্ধুরা, আমরা ক্ষেত্রফলের সূত্র কি বলছি, √3 বাই 4 বাহু স্কোয়ার। অর্থাৎ লক্ষ্য করো, আমাদের প্রথমবার যখন এ ছিল বাহু তখন লিখছি √3 বাই 4 এ স্কোয়ার। এখন আমাদের বাহু হয়ে গেছে দেখো a প্লাস 5, এই জন্য আমরা লিখছি √3 বাই 4 a প্লাস 5 হোল স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো আমাদের a প্লাস 5 হোল স্কোয়ার, এটা কিন্তু বর্গের সূত্র পড়ছে। অর্থাৎ দুইটা রাশি প্লাস মাইনাস অবস্থায় যদি স্কোয়ার থাকে তাহলে এটাকে আমাদের সূত্রে ফেলতে হয়। অ্যানালিক্স a প্লাস 5 হোল স্কোয়ার, এটা আমরা এখান থেকে ভাঙায় রাখবো। তাছাড়া প্রশ্নমতের সময় ভাঙাইতে গেলে আমাদের সমস্যা হতে পারে, তাহলে আমরা এখান থেকে ভাঙায় রাখি। তাহলে দেখো আমি এখানে লিখলাম √3 বাই 4 পাশে a প্লাস b হোল স্কোয়ার, তাহলে ব্র্যাকেটের ভিতরে হবে a স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a ইন্টু কত দেখো 5 প্লাস, লক্ষ্য করো বন্ধুরা, 5 স্কোয়ার বর্গ মিটার। দেখো √3 বাই 4 এখানে আমাদের যেটা আছে a স্কোয়ার প্লাস 5 দুগুণে দেখো কত হয় 10 প্লাস 5 কি স্কোয়ার করলে হবে হলো 25 বর্গ মিটার। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু দুইটা ক্ষেত্রফল এখানে পেয়ে গেছি। একটা হলো √3 বাই 4 a স্কোয়ার ক্ষেত্রফল, আর একটা বেরিয়েছে √3 বাই 4 a স্কোয়ার প্লাস 10a প্লাস 25। এখন প্রশ্নে বলা ছিল যে এই ক্ষেত্রফল দুইটার পার্থক্য হলো 25 √3 বর্গ মিটার। অর্থাৎ আমরা এখন প্রশ্নমতে সাজাবো, প্রশ্নমতে সাজে এখান থেকে আমরা এর মান বের করে ফেলবো। তাহলে আমরা এখন প্রশ্নমতে লিখে ফেলি। আমরা এখানে লিখি প্রশ্নমতে। দেখো প্রশ্নমতে সবসময় আমাদের বড় ক্ষেত্রফলটা আগে হয়। তাহলে এই যে √3 বাই 4 আমাদের পাশে আছে হলো দেখো a স্কোয়ার প্লাস দেখো 10a প্লাস কত 25, এটা মাইনাস আমাদের আগের ক্ষেত্রফলটা ছিল √3 বাই 4 a স্কোয়ার সমান এটার মান হবে হলো আমাদের 25√3। অর্থাৎ আমাদের বলছিল যে 5 মিটার বাড়াইলে ক্ষেত্রফল 25√3 বর্গ মিটার বেড়ে যায়। অর্থাৎ এই জন্য আমরা লিখছি √3 বাই 4 a স্কোয়ার প্লাস 10a প্লাস 25 বর্গ ক্ষেত্রফল বিয়োগ আগেরটা সমান 25√3। অর্থাৎ এইখানে তোমরা লক্ষ্য করলে দেখো আমাদের এই দুইটা রাশির ভিতরে √3 বাই 4 আর √3 বাই 4 কিন্তু কমন আছে। যেহেতু √3 বাই 4 কমন আছে, আমরা √3 বাই 4 কমন নিয়ে নিলাম। আর √3 বাই 4 কমন নিলে আমাদের এখানে বাকি থাকে a স্কোয়ার
দেখো ব্র্যাকেটের ভিতরে কি কি বাকি রয়েছে, আমাদের ব্র্যাকেটে বাকি রয়েছে a স্কয়ার প্লাস হলো কত 10a প্লাস আরেকটা ছিল আমাদের 25 মাইনাস এখানে √3/4 যেহেতু কমন নিয়ে নিছি, আমাদের এখানে বাকি রয়েছিল a স্কয়ার সমান দেখো কত থাকে 25√3। এখন আমাদের যে কাজটা করতে হবে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস কাটা গেল, তাহলে আমাদের এখানে বাকি থাকে কি লক্ষ্য করো, আমাদের বাকি রয়েছে ব্র্যাকেটে 10a + 5 এবং এই √3/4 ব্র্যাকেটের সাথে গুণ অবস্থায় আছে, অর্থাৎ এখানে যদি সংখ্যা থাকে সেটা ডান পাশে তাহলে ভাগ হবে, যেহেতু ভগ্নাংশ আছে এটা ভাগ করে পরের লাইনে আমাদের গুণ দিয়ে কি করতে হবে উল্টাই দিতে হবে। এই জন্য আমরা কি করব এটাকে একবারে গুণ উল্টাই দিব, আর a স্কয়ার স্কয়ার কাটে যা আমাদের এখানে দেখো রয়েছে কত, আমাদের রয়েছে 10a প্লাস রয়েছে হলো 25 সমান এখানে দেখো আমাদের 25√3, এই যে আমরা গুণ দিব গুণ দিলে উল্টা যাবে, অর্থাৎ আমাদের উপরে যাবে 4 আর নিচে যাবে হলো √3, অর্থাৎ এই √3 প্লাস মানে নিচে এবং উপরে কাটা গেল। তাহলে দেখো আমাদের এই 25√3টা পূর্ণ সংখ্যা উপরে এবং 4/√3 এই √3টা নিচে, নিচে আমরা উপর নিচে কাটা দিলাম। তাহলে এখন আমাদের এখানে বাকি থাকলো কি লক্ষ্য করো, আমাদের বাকি রয়েছে হলো 10a প্লাস বাকি রয়েছে হলো 25 সমান 25 গুণ 4, তাহলে আমাদের এখানে কত হয় দেখো 25 গুণ 4, 4 25-এ 100। এখন আমাদের এখান থেকে এর মানটা বের করতে হবে, লক্ষ্য করো আমাদের এখানে রয়েছে 10a সমান 100 বিয়োগ হলো প্লাসের 25 ডান পাশে হলো মাইনাসের 25, তাহলে এইখানে আমাদের দেখো কি হইতেছে, আমাদের এখানে দিতেছে 10a, এইখানে লক্ষ্য করো 100 থেকে 25 চলে গেলে আমাদের থাকতেছিল 75, অতএব আমরা এর মানটা একবারে বের করে ফেলি। আমাদের এখানে যে মানটা আছে 10, এই 10 যা হলো 75-এর সাথে ভাগ হবে, তাহলে ভাগ করলে আমাদের হবে হলো 7.5 মিটার, তাহলে আমি একবারেই এর মানটা বের করে ফেললাম 7.5 মিটার। অর্থাৎ আমাদের এখানে যদি বলতো যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমাদের উত্তর কিন্তু এটাই হইতো যে অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 7.5 মিটার, মানে এটাই উত্তর। কিন্তু আমাদের কিন্তু তা জানতে চায় নাই, আমাদের কাছে জানতে চাইছি যে ত্রিভুজটির কি উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এখন আমরা এটাকে বাম পাশে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করব, এটা আমরা একটু ছোট করে এখানেই লিখে দিই, অতএব ত্রিভুজটির উচ্চতা, দেখো আমরা লিখলাম এই যে ত্রিভুজটির উচ্চতা, এক লাইনে আটানোর চেষ্টা করি, ত্রিভুজটির উচ্চতা সমান আমরা সূত্র বলছিলাম √3/2 পাশে হলো a, এরপর ডান পাশে সমান দিলাম। দেখো আমি শুরুতে বলে দিয়েছিলাম যে ত্রিভুজটির উচ্চতা বা লম্ব দূরত্ব বা মধ্যমা যেটাই বলি সেটার সূত্র হলো √3/2a, অর্থাৎ আমাদের এখানে যে মানটা হয়েছে আমরা এখানে লিখলাম √3/2 গুণ a, এর মানটা আমাদের বেরিয়েছিল 7.5, তাহলে আমি সমান দিয়ে ডান পাশে মানটা বের করে ফেলবো। এখন আমাদের দেখো এখানে কি হবে গুণ করলে, আমাদের গুণ করতে হবে 7.5 তার সাথে √3 ভাগ 2, অর্থাৎ আমরা এখানে লিখে ফেলতে পারি আমাদের √3 একে গুণ করতে হবে 7.5 দিয়ে এবং ভাগ করতে হবে 2 দিয়ে, ভাগ 2, তাহলে আমাদের যে মানটা বেরোবে 6.49। দেখো বন্ধুরা আমরা ক্যালকুলেশন করলে আমাদের এটার উত্তর বেরোবে, ত্রিভুজটির উচ্চতা বেরোবে হলো কত 6.49 বা 6.550 আমরা লিখতে পারি, কারণ এর পরের সংখ্যাটা আমাদের 5 আছে, তাহলে এটাকে আমরা যেভাবে রেখে দিতে পারি বা আমরা 6.5 লিখেও দিতে পারি। তাহলে আমরা এটাকে যেহেতু 49 এর পরের সংখ্যাটা যেহেতু 5, তাহলে আমরা এটাকে 495 না লিখে একদম 5 লিখে দিই, 6.5 মিটার, এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে দেখো বন্ধুরা ত্রিভুজটির উচ্চতা সূত্র কি √3/2 পাশে গুণ a, অর্থাৎ √3/2 এর মান আমরা বের করছি 7.5, 7.5 দিয়ে গুণ করছি, তারপর আমরা ক্যালকুলেশন করছি হচ্ছে 6.495, অর্থাৎ এই জন্য আমরা এটাকে একবারে লিখে দিলাম 6.5 মিটার। তাহলে দেখো
প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের সমবাহু ত্রিভুজটার অঙ্ক কিন্তু হয়ে গেল। আমাদের বেশিরভাগ অঙ্কে কিন্তু বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবে, যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে, সেই হিসাবে এর যে মানটা বেরোবে সেটাই হবে উত্তর। কিন্তু আমাদের এখানে আবার মাঝে মাঝে ক্ষেত্রফল জানতে চাই, তাহলে ক্ষেত্রফল জানতে আমরা এই যে √3/4 পাশে স্কোয়ার, এর মানটা পাশে স্কোয়ার করে গুণ করে দিতাম। কিন্তু আমাদের কাছে জানতে চাইছে ত্রিভুজটির উচ্চতা, এটার আমরা বলছি কি ত্রিভুজটির উচ্চতা বলতে পারতো, লম্ব বলতে পারতো, আবার মধ্যমা বলতে পারতো, যেটা বলতে তিনটাই হয়। অর্থাৎ আমাদের উচ্চতা বলছে, আমরা উচ্চতা লিখছি, আমরা চিত্রায়কে তোমাদের এটা বুঝাইছিলাম সেভাবে। দেখো এই মানে অঙ্কের ফরম্যাটটা তোমরা একটু মুখস্থ করে ফেলবা, যে আমরা প্রথমে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কে ধরবো, আর ক্ষেত্রফল হলো √3/4 বাহু স্কোয়ার, মানে বাহু কে ধরছে, এই জন্য √3/4 এই স্কোয়ার হয়েছে। এরপর আমাদের বলছে বাহুর দৈর্ঘ্য 5 মিটার বাড়ানোর কথা, এনে দেখো লিখছি যে 5 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হয় +5 মিটার। আমরা বলছি বাড়ানোর কথা বলে প্লাস হবে, কমানোর কথা বললে মাইনাস হবে, এটা করছি। এরপর ত্রিভুজটির ক্ষেত্রফল সেই সূত্র √3/4 বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু +5 স্কোয়ার। এরপরে আমাদের দেখো a+5 হোল স্কোয়ার, অর্থাৎ এটা বর্গের সূত্রে পড়ছে, এর আমরা এটাকে বর্গের সূত্রে ভাঙাই ফেলছি। যেহেতু এই নিচের ক্ষেত্রফলটা বড় এবং উপরের ক্ষেত্রফলটা যে কম বা ছোট, এই জন্য আমরা প্রশ্নমতে সাজিয়েছি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে এইভাবে ভাঙায় আমরা এর মান বের করছি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু বাসায় 2-1 প্র্যাকটিস করলে অঙ্কটা কিন্তু সমাধান করতে পারবা। আর আমি কিন্তু বলছি যে ওই সম্পূর্ণ অঙ্কটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে অর্ধবার্ষিক পরীক্ষা আসতেছে, বিশেষ করে নবম শ্রেণীর জন্য সমবাহু ত্রিভুজের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আর দশম শ্রেণী যারা প্রি-টেস্ট পরীক্ষা দিবা, তোমাদের জন্য সম্পূর্ণ অঙ্কটাই ইম্পর্টেন্ট। তোমরা অঙ্কটা বারবার ট্রাই করবা বা বাসায় দেখবা, তাহলে তোমাদের অঙ্কটা পাঠে সহজ হয়ে যাবে। মোটামুটি অঙ্কের ফরম্যাটটা যদি মুখস্থ করে ফেলো, তাহলে মানগুলো চেঞ্জ হলেও তোমরা অঙ্ক পারবা আশা করি। তাহলে বন্ধুরা, আমরা আজকের মধ্যে এখানে রাখবো। আগামী দিন পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের শুভকামনায়। আল্লাহ হাফিজ।